অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে এই যে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন, সেই লিগ্যাল নোটিশে আপনি কোন, কোন বিষয় উল্লেখ করেছেন এবং এর পরবর্তী করণীয় কি রয়েছে? না, লিগ্যাল নোটিশ আমি দিয়েছি সরকারকে। আচ্ছা। সরকারকে দিয়েছি। তার অর্থ হচ্ছে যে, এক নম্বর হচ্ছে বাংলাদেশ ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে, আর হুম, দুই হুম। নম্বর হচ্ছে ল সেক্রেটারিকে দিয়েছি। বোথ ডিভিশনস, ল ল মিনিস্ট্রিতে দুইটা ডিভিশন আছে, ওদেরকে দিয়েছে। ওকে ভাই, আপনি যদি আমার বা লাস্ট যদি কেউ দেখে থাকে, সেটা হলো যে আমি কি চেয়েছি গভর্নমেন্টের কাছে। আমি কিছু চাই নাই। আমি যেটা চেয়েছি যে আপনারা দয়া করে একটা কমিশন গঠন করুন। ওই জি। কমিশনটা ইনকোয়ারি করুক। আমি এখানে কিছু জিনিসগুলি বলেছি, এইগুলি বিকজ সাম অফ দিস থিংস অ্যামাউন্ট টু সেডিশন। তো আমি তো ডাইরেক্ট মামলা ওইভাবে করতে পারবো না সেডিশনের জন্য বা ইসের জন্য। তো কমিশন হলে হবে কি, কমিশন আমি যে জিনিসগুলি বলেছি আমাকেও ডাকবে কমিশন, তখন আমি এই জিনিসগুলি সেখানে রাখবো। কিছু কিছু আহ, ওনার ইয়ে আছে, যেমন ব্যাংকে কত টাকা আছে কি এইসব কথা বলেছি, জায়গা জমির কথা বলেছি। এবং আহ, উনি যেভাবে মাফ টাফ করেছেন, উনি নিজে যেভাবে মানে আহ, আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কিভাবে ব্যবসা হুম, হুম। বাণিজ্য উনি নিজে নিয়েছেন ওই পজিশনে থেকে। এবং ওই পজিশনে থেকে আপনি যদি নিজের ব্যবসা বাণিজ্য থাকে তাহলে আপনি সেটাও করতে পারেন না আর্টিকেল 147-এ। এইখানে উনি তো আরো ব্যবসা নিয়েছেন, উনি লাইসেন্স নিয়েছেন, ইউনিভার্সিটি আছে, উনি ইসে ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন, অনেক কিছু করেছেন, ডিজিটাল ওয়ালেট আছে, অনেক কিছু আছে। ওনার জমি আছে, আহ, অনেক জমি আছে যেগুলি আহ, খাস ল্যান্ড ওনাকে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। ওইগুলি উনি কথা ছিল যে উনি কিছু কাজ করবেন সেগুলিকে নিয়ে, কিন্তু ওইগুলি উনি কিচ্ছুই করেন নাই। হি হ্যাজ নট ডান এনিথিং। তো এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি আমি চাইবো যে কমিশন একটা ইনকোয়ারি করুক। তারপরে উনি কিভাবে দেশের কনস্টিটিউশনটাকে ভায়োলেট করেছেন, একদম উইথ ইম্পিউনিটি ভায়োলেট করেছেন। উনি কনস্টিটিউশনের কোনো কিছুই মানেন নাই, জিরো, একদম জিরো। এখন দেখেন বর্তমান গভর্নমেন্ট কি করছে, একটা প্রেসিডেন্টের যে ডিগনিটি আছে ওই ডিগনিটিটা রিস্টোর করেছে গভর্নমেন্ট। কিভাবে করেছে, ওনার প্রেস উইংটা ওনার কাছে দিয়ে দিয়েছে। আবার বঙ্গভবনের পুরো স্টাফ যেভাবে থাকে ওইগুলি দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে উনি এখন সরকারি অনুষ্ঠানগুলিতে যাচ্ছেন। এবং আমি আশা করি যে বঙ্গভবনে যে জাতীয় অনুষ্ঠানগুলি হয় সেখানে তারেক রহমান সাহেব যাবেন, যেটা ইউনূস যান নাই। তো অনেক ভায়োলেশন আছে যেগুলি উনি করেছেন। আমি আমার নোটিশে প্রথমের দিকে এই সবই বলেছি, বিকজ দ্যাট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর মি, যে এই সেডিকশন যে উনি করেছেন, কনস্টিটিউশনাল ভায়োলেশন গুলি যে উনি করেছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী নিজেকে কিভাবে, প্রধানমন্ত্রীর কাজ কিভাবে উনি করছেন। রিজন বিং যে আমি তো বলেছি যে উনি শপথ নিয়েছেন 106, যে অ্যাডভাইস দিয়েছে সেটা উনি একটা শপথ নিতে পারবেন। কিসের শপথ? চিফ অ্যাডভাইজারের শপথ। চিফ অ্যাডভাইজার শপথ তো সংবিধানে নাই। 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। 13th অ্যামেন্ডমেন্টে যে শপথগুলি ছিল, থার্ড শিডিউল, এটা বাদ হয়ে গেছে। তো ঠিক আছে, উনি উনি যদি কোনো ইয়ে নিয়ে থাকেন, তো উনি তো প্রধানমন্ত্রীর শপথ নিতে পারবেন না। ওনাকে তো চিফ অ্যাডভাইজারের শপথ উনি যদি নিয়ে থাকেন তাহলে উনি কার অ্যাডভাইজার? আর অ্যাডভাইজার হওয়ার জন্য তো শপথও লাগে না। তো বেসিক্যালি আমি কি বলেছি, আমি বলেছি যে দেখেন, রাষ্ট্রপতি হচ্ছেন এক নম্বর ব্যক্তি, উনি চিফ এক্সিকিউটিভ। ও চিফ এক্সিকিউটিভ না, উনি হলেন রিপাবলিকের সভরেন্টির একটা সিম্বল। এখন প্রধানমন্ত্রী হচ্ছেন চিফ এক্সিকিউটিভ দেশে, প্রধানমন্ত্রী নাই। তো ডিফ্যাক্টো উনি তো রিজাইন করেন নাই, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চলে গেলেন ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো ওনার অফিসটা শূন্য হয়ে গেল। ওনার অফিসটা যখন শূন্য হয়ে গেল, তখন আর তো কেউ নাই, কনস্টিটিউশনাল অফিস হোল্ডার নাই। আর আপনি যদি দেখেন সংবিধানে আমাদের এক্সিকিউটিভ যে জিনিসটা আছে, মানে নির্বাহী, পার্ট 4-এ নির্বাহীতে দুইটা চ্যাপ্টার আছে। এক নম্বর চ্যাপ্টার হলো রাষ্ট্রপতি,
সেকেন্ড চ্যাপ্টার হলো প্রধানমন্ত্রীর ব্যাপারে। তো এই তখন কি হলো, ডিফ্যাক্টো যখন প্রাইম মিনিস্টার নাই, ক্যাবিনেট নাই, তখন এইটা মার্জ হয়ে গেল। দ্য হোল থিং মার্জ, ইট সাবসিউমড ইনটু ওয়ান। কার কাছে গেল? এটা রাষ্ট্রপতির কাছে গেল। তো রাষ্ট্রপতি ভার্চুয়ালি বিকেম দ্য চিফ এক্সিকিউটিভ, যেহেতু চিফ এক্সিকিউটিভ এখন নাই। হুম তো হুম সংবিধান আছে। তো উনি উনি যখন আছেন, তো সেখানে এখন একজন প্রধানমন্ত্রী তো নাই, বিকজ প্রধানমন্ত্রী তো ইজ নট জাস্ট একটা নমেনক্লেচার। প্রধানমন্ত্রী তো ইজ সামবডি হু ইজ ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। পার্লামেন্টারি ফর্মে পার্লামেন্টারি মেজরিটি থাকতে হবে। তো আপনি যে কোনো লোককে ইন্টারিম হিসাবে বসাই দিতে পারেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আপনার যে ছিল আমাদের আগে যে ওথের ব্যাপারটা ছিল, এবং যে আর্টিকেলস গুলি ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট চ্যাপ্টার 2A যেটা ছিল, চ্যাপ্টার 2A তে ছিল that the status of the chief advisor will be that of the prime minister, and the status of advisors হবে মন্ত্রীর স্টেটাস। এটা স্পেসিফিক্যালি উল্লেখ ছিল। এবং যেহেতু 15 অ্যামেন্ডমেন্ট দ্বারা এগুলি চলে গেছে, শিডিউলও এমেন্ড হয়ে গেছে 15 দ্বারা, ওইখানে এখন চিফ অ্যাডভাইজার বলে কিছু নাই। তো এইসব না, যে কিন্তু জিনিস আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো ফিরে এসেছে আদালতের রায়ের মাধ্যমে, এবং সেটি না, অটোমেটিক্যালি সংবিধানে। না, জি। না, ওইটা অটোমেটিক ফিরে আসে নাই। তার কারণ হচ্ছে অন দ্য ডেট যখন এইটা ডিক্লেয়ার করেছিল তারা বেআইনি বা হোয়াট এভার, খায়রুল হক জি। সাহেবের যে রায় বা জাজমেন্ট যেটা, হুম। কিন্তু তারপরে তো পার্লামেন্ট এটাকে উড়িয়ে দিয়েছে। তো হ্যাঁ। পার্লামেন্ট যখন এটাকে শেষ করে দিয়েছে, তো আপনি সেটা তো সংবিধানে আর ঢুকাতে পারছেন না, কেউই পারবে না। আদালতও রায় দিলে পারবে না। তার কারণ হচ্ছে এটা ঢুকাতে হলে পার্লামেন্ট উইল হ্যাভ টু ডু ইট। আদালত ইজ নট এবাভ দ্য পার্লামেন্ট। আচ্ছা। আদালত হচ্ছে, আদালত আমাদের অর্গানস গুলির মধ্যে পার্লামেন্টের পরে হচ্ছে আদালত। তো আদালতের রায়তে ওটা ফিরবে না, বিকজ 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে আবার এটা উড়িয়ে দেওয়া হয়েছে, তখনই উড়িয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু ওইটা সংবিধানে নাই, আপনি ওই রায় দ্বারা ওইটা বলবেন যে এটা সংবিধানে আছে, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দ্য 15th অ্যামেন্ডমেন্ট, যেখানে 13th অ্যামেন্ডমেন্টকে উড়িয়ে দিয়েছে? আপনি কি পার্লামেন্টের উপরে বসতে পারবেন? তা তো পারবেন না। তো এখন আচ্ছা, হাইকোর্ট তাহলে আমি, করেছে কি? জি, জি, আমি এখানে এর মাঝে দুটি ছোট প্রশ্ন করি। একটা হচ্ছে, জি, তাহলে কি হওয়া উচিত ছিল আহ, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে একটা সরকার তো প্রয়োজন, এবং তিনি চিফ অ্যাডভাইজার হিসেবে ওথ নিলেন। মানে চিফ অ্যাডভাইজার হিসেবে ওথ না নিয়ে আসলে তারা তখন আর বাংলাদেশের কি করণীয় ছিল, বাংলাদেশ রাষ্ট্রের কি করণীয় ছিল? আর দুই হচ্ছে, আহ, যদি সংবিধান ভায়োলেট হয়েও থাকে, 106 এর রেফারেন্সে তিনি চিফ অ্যাডভাইজার হিসেবে ওথ নিয়েছেন, বাট বাট প্রধানমন্ত্রীর সমমর্যাদার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবেন না বা পারছেন না, আপনার বক্তব্য এটি। তাহলে আসলে টোটালি এইগুলোর কোনো ভ্যালিড এখন আছে কিনা, এগুলো না, নিষ্পত্তি হবে কি? ইট ওয়াজ ভেরি সিম্পল। দেখেন, সিম্পল ছিল জিনিসটা। নাম্বার ওয়ান যেটা হলো যে, যেহেতু আপনি সংবিধানের উপরে ওথ নিচ্ছেন, আপনি বলছেন এটাকে সমন্বিত রাখবেন, আপনি বলছেন এটা প্রিজার্ভ করবেন, প্রোটেক্ট করবেন। তো যে জিনিসটা সংবিধানে নাই, আপনি কোত্থেকে এনে আপনি তো ওটার মধ্যে তো ঢুকাতে পারবেন না ওই জিনিসটা। হুম তো হুম হুম। প্রবলেমটা হয়ে গেছে, ইয়েস, ইট ওয়াজ ভেরি ইজি। আপনি, আপনার কোনো ওথেরও দরকার ছিল না। আপনি রাষ্ট্রপতির, যেহেতু ইলেক্টেড প্রেসিডেন্ট, 12th পার্লামেন্ট দ্বারা ইলেক্টেড হলেন, এবং যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট, আপনি চিফ অ্যাডভাইজার, ওনার চিফ অ্যাডভাইজার হওয়া উচিত ছিল। অ্যাডভাইজার্স গুলি ওনার হতো, তাহলে উনি এটার কোনো আপনার ওথেরও প্রয়োজন হতো না। হুম যদি হুম এই জিনিসগুলি ক্লিয়ার করো, কিন্তু সবকিছু খুব তাড়াহুড়া করে করা হুম হয়েছে। হুম। তো যার জন্য, বিকজ আরেকটা ইন্টারেস্ট ছিল যে প্রেসিডেন্টকে একদম সাইড লাইন করে দাও, অথচ নট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হি ইজ দি অনলি ম্যান ইলেক্টেড পার্সন। আর তো ইলেক্টেড পার্সন নাই কেউ। তো আপনি সংবিধানও কিভাবে রাখবেন ওনাকে ছাড়া? আর যদি আপনি রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, তাহলে সংবিধানও সাইড লাইন হয়ে যেত, রাষ্ট্রপতি সাইড লাইন হয়ে যেতেন, দে ওয়াজ নো প্রবলেম।
আপনাকে কোনো হুম ওথ টোথ নিতে হতো না, রেভলিউশনে কোনো ওথ টোথ নিতে হয় না যে কিসের উপরে ওথ নেবেন, কিসের ওথ নেবেন। আপনি তো প্রোক্লেমেশন দ্বারা তখন গভর্নমেন্ট পরিচালনা করবেন। জি তো এই যে জিনিসগুলি করেছে, এইগুলি তো ওনারাই করেছেন। দিজ আর অল বিকজ সবকিছুর পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সবকিছুর পিছে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ডটা হলো যে এই এ, শাহাবুদ্দিন সাহেব তাড়াহুড়া করে আমাদের বর্তমান যিনি আসাদ সাহেবকে উনি তাড়াহুড়া করে অ্যাটর্নি জেনারেল দিলেন। এখন উনি ক্লেম করছেন যে আমি 106 এর বুদ্ধিটা দিয়েছি, ওনার ইন্টারভিউতে উনি ক্লেম করেছেন। তো উনি যদি বুদ্ধি দিয়ে থাকেন তো ওই বুদ্ধি ঠিক করে দেবেন তো। তো ওই ওই বুদ্ধিতে তো বলতে হবে যে এই ভাবে এটা হবে। ওইখানে তো কিচ্ছু নাই, ওইখানে শুধু বলা আছে যে উনি শপথ নিতে পারবেন চিফ অ্যাডভাইজারের। আরে চিফ অ্যাডভাইজারের শপথ ওটা থাকতে হবে তো সংবিধানে। সেটা তো 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা চলে গেছে। জি তারপর একটা নেক্সাসও আপনাকে জানতে হবে। হোয়াট ওয়াজ দ্য নেক্সাস? নেক্সাসটা হলো ইশতিয়াক সাহেব যখন অ্যাডভাইজার ছিলেন হাবিবুর রহমান শেলি সাহেবের গভর্নমেন্টে, তখন ইশতিয়াক সাহেবের পিএস ছিলেন রাষ্ট্রপতি। এখন যিনি রাষ্ট্রপতি হুম উনি হুম তখন ইশতিয়াক সাহেব পিএস ছিলেন। আসাদ সাহেব যিনি অ্যাটর্নি জেনারেল যাকে করা হলো, অ্যাটর্নি জেনারেল সাহেব ইশতিয়াক সাহেবের ফার্মে, ল ফার্মে চাকরি করতো। ও হোয়াটেভার পার্টনার ছিল বা হোয়াটেভার, আমি ঠিক জানি না, ওইখানে ছিল জুনিয়র হিসাবে। তো যখন উনি অ্যাডভাইজার হলেন আর ইনি পিএস হলেন, তখন প্রত্যেকদিন সকালে অলমোস্ট এভরিডে শাহাবুদ্দিন সাহেবও আসতেন ইশতিয়াক সাহেবের বাসায় ওনাকে নেওয়ার জন্য, এসপিএস। এবং আহ, আমাদের আসাদ সাহেবও সেখানে থাকতেন। এইখানে ওদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। So, ওরা এক অন্যকে আগে থেকে চেনেন। এই জন্য উনি আমরা আগে মনে করেছি যে এটা বোধহয় তারেকের ইস্যু হয়েছে বা কারণ, হি হ্যাজ নাও অ্যাডমিটেড ইন দ্যাট ইন্টারভিউ যে আমি অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছি। তো উনি অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন কিভাবে? গভর্নমেন্ট তো নাই। তো উনি এক্সারসাইজ করেছেন তো নিজের পাওয়ার এস চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী, যেটা প্রধানমন্ত্রীর হুম করার কথা, ওইটা উনি নিজে করেছেন এস চিফ এক্সিকিউটিভ। তখন তো ইউনূস সাহেব ঢাকায় নাই, উনি তো ফ্রান্সে হুম 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 প্লেনে আছেন তখন। তো এটা যে হুম হুম হয়েছে, সো হি ডিড এক্সারসাইজ দ্যাট পাওয়ার। এবং এইটা সঠিক, এটা সঠিক। বিকজ রাষ্ট্রপতি ইজ দি অনলি ইলেক্টেড। ওনার যে চ্যাপ্টার 2 এর যে পাওয়ার্স গুলি আছে ওটা সব একসাথে সাবসিউমড হয়ে গেছে, ওইটার মধ্যে না, কিন্তু ঢুকে এটা গেছে। নিয়েও তো এটা নিয়েও কিন্তু একদম মহসিন সাহেব, এটা নিয়েও প্রশ্ন আছে। যখন দেশে কোনো সরকার ছিল না, যখন জি সবকিছু বুক থুবড়ে পড়েছে 5 আগস্ট থেকে 8 আগস্টের জি সন্ধ্যার আগ পর্যন্ত, এই জি 4 দিন দেশে কোনো সরকার ছিল না। তার মধ্যে এখনকার যিনি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব একমাত্র ব্যক্তি যে ওই 4 দিনের মধ্যে তিনি নিয়োগ লাভ করলেন, এবং ওইটি অনেকের কাছেই মিস্ট্রিয়াস অবস্থায় আছে এখনো পর্যন্ত, যে পুরো বাংলাদেশ স্থবির, তার মধ্য থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মিস্টার আসাদুজ্জামান সাহেব নিয়োগ পেয়ে গেলেন। কার ইশারায়, কার চাপে, অথবা কার তদবিরে, কার সুপারিশে? এটি কি আপনি যেটা বলছেন সেটি আমরা অতটাই নর্মাল হিসেবে ধরবো যে প্রেসিডেন্ট তার হ্যাঁ, নিজের মতো করে দিয়ে দিলেন? এইটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ছিল। হুম হুম এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে আপনি এটা বলতে পারেন না দ্যাট দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, বিকজ দ্য প্রেসিডেন্ট ওয়াজ স্টিল দেয়ার। প্রেসিডেন্ট তো গভর্নমেন্টের অংশ, সে তো গভর্নমেন্টের বাইরে কেউ না। হি ইজ আচ্ছা ওয়ান অফ দেম। আমি এই জন্যই বলছি যে প্রধানমন্ত্রীর যে চ্যাপ্টার 2 টা আছে, ইটস সাবসিউমড ইনটু চ্যাপ্টার 1, একসাথে হয়ে গেছে। তো একসাথে হওয়ার জন্য হি ওয়াজ দ্য চিফ এক্সিকিউটিভ তখন। উনি তখন সরকার পরিচালনা করছেন, উনি তখন সব বলছেন যে কোথায় কি হবে না হবে। আর্মি, উনি চিফ অফ দি আর্মি, কিভাবে ওই যে সুপ্রিম কমান্ডার হিসাবে উনি তখন এইগুলি পরিচালনা করছেন। হি ইজ ইন টাচ উইথ দি আর্ম ফোর্সেস চিফ গুলির সাথে রেগুলার বৈঠক করছেন, এই যে যে কয়দিনের কথা বলছেন। তো আই থিঙ্ক যেহেতু প্রেসিডেন্ট ক্লেম করেছে হি ইজ রাইট, বিকজ দ্যাট ইজ আমারও আর্গুমেন্ট, ইট সাবসিউম, ঢুকে গেছে চ্যাপ্টার 2। প্রধানমন্ত্রীর যে চ্যাপ্টারটা আছে এই পুরাটা ঢুকে গেছে এখন 1 নম্বরে, বিকজ হি ইজ দি না, অনলি ব্যক্তি। আরেকটা প্রশ্ন ছিল, যখন আপনি বিষয়টি তুললেনই, মানে মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আরেকটা প্রশ্ন ছিল, যে ওই সময় তো প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য আরো কয়েক বিচারপতি তখন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন।
জীবন বাঁচানোর তাগিদে। সেই জায়গাতে মানে সেই জায়গাতে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়ার কি এমন প্রয়োজনীয়তা পড়লো বা কার নির্দেশে তখন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো? এটি ওই যে কিন্তু অনেকের মনে ওই প্রশ্ন। যে আপনি যদি 106 পড়েন আর তার সাথে যদি রুলস গুলি পড়েন, যে রুলস গুলি আছে 106 এর ব্যাপারে, সেখানে বলা আছে দ্য নোটিশ উইল বি গিভেন টু দি অ্যাটর্নি জেনারেল। কোর্ট বসবে, বসে একটা অর্ডার করবে, অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন সেখানে যেটা হয়েছে যে 2 আওয়ার্স এর মধ্যে, যে 7টার সময় ওত নেবে আর 9টার মধ্যে, সোয়া 9টার দিকে ওত নিল, এর মধ্যে এই জিনিসগুলি হয়েছে, যার জন্য প্রপারলি লেখা হয় নাই। আমি তো এটা আর্গিউ করেছি দ্যাট দুইজন ছিল ক্যান্টনমেন্টে, বাকিগুলি হদিস ছিল না, বাট দ্য ইন্টেলিজেন্স এজেন্সিজ নিউ যে কে কোথায় আছে, ওরা ফোন টোন করে ওদের কাছে পাঠিয়ে সই নিয়েছে। কিন্তু যে লেখাটা আছে, ওই লেখাটা হচ্ছে যে ল মিনিস্টার থেকে কেউ লিখে দিয়েছে, সরকারি নথির মতন ওইটা আছে। ইটস নট লাইক অর্ডার অফ দ্য কোর্ট যেভাবে লেখা হয়। এই জন্য সব হুম, গ্যাপস গুলি রয়ে গেছে। যদি কোর্ট দ্বারা হতো হতো তাহলে কিন্তু এই গ্যাপস গুলি থাকতো না, ওরা ফিল করে দিত, বিকজ ওরা তো জানে এই যে কনস্টিটিউশনে কি আছে। এন্ড আই থিঙ্ক দি অ্যাটর্নি জেনারেল মিজারেবলি ফেইলড টু ফিল ইন দোজ গ্যাপস। ওই গ্যাপস গুলি ফিল ইন করতে পারলো না, যার জন্য এখন এই সিচুয়েশনটা এরাইজ হয়েছে যে উনি প্রেসিডেন্টকে পাত্তাই দেন না, ইলেক্টেড লোককে, নাম্বার 1 পার্সন। তার যে হিসাব বিবরণী, সম্পদের বিবরণী, সেখানে উল্লেখ করা রয়েছে মাত্র, মানে তার জায়গা থেকে যেটি জমা দেওয়া হয়েছে 15 কোটি সামথিং। আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে ওনার সম্পদের পরিমাণ হচ্ছে 15,62,42,065 টাকা। জি জি। আপনি হিউজ সম্পত্তি, মানে অন্তত আপনি যতটুকু খুঁজে পেয়েছেন তাতেই হিউজ সম্পত্তির বিবরণ ওখানে উঠে এসেছে। এই বিষয়টা যদি বলেন, দেখেন, কি কি ইউনুস সম্পত্তি। সাহেবের সম্পদ আমি হয়তো ওইভাবে দিতাম না। এইটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারসও আছে, যে কোন সালে কত টাকা ছিল কি ছিল। তো ওই জিনিসগুলি কমিশনকে তখন দেওয়া হবে। কমিশন ওই ব্যাংকস গুলির থেকে বের করবে যে কোথায় কি আছে, কমিশনের তো এই দায়িত্ব হবে। এবং উনি উনার যেটা দিয়েছেন, তারপরে তো দেখছেন যে উনি তো গরিব মানুষ না। 15 crores তো উনি নিজেই বলেছেন, 15 crore ওনার নিজের ব্যক্তিগত। আমি যেটা দিয়েছি, উনি তো সবকিছু ব্যক্তিগত ভাবে করেন না, ওনার অনেক ট্রাস্ট আছে, অনেক ইসের নামে ওনার প্রায় 54টা না 60টা কত কোম্পানিজ আছে। বিভিন্ন স্টাইলে উনি এইসব কাজগুলি করেন। হি ইজ এ ভেরি ক্লেভার পার্সন, বুঝছেন, হি ইজ এ ভেরি কানিং পার্সন। তো উনি এইভাবে এই জিনিসগুলিকে হাইড করেন। দেখেন, যে ব্যক্তি বলে যে আমার তো কিছু নাই, আমার একটা গাড়ি নাই, আমার একটা বাড়ি নাই, ইয়েস, ইউনুসের নামে নাই, বাট গাড়িও আছে, বাড়িও আছে। আমি সেখানে এক জায়গায় বোধহয় বলেছি যে 9 কোটি না কত কোটি টাকা দিয়ে ওনার গুলশানে যে বাড়িটা আছে, ইটস নট এ স্মল হাউস। তো এইটা তো ওনার নামে না। এইটাও আবার একটা ট্রাস্ট আছে, কি ফ্যামিলি ট্রাস্ট মাস্ট নামে একটা আছে, ওনার নামে না। এটা ঠিক আছে, উনি মিথ্যা কথা বলেন নাই যে ওনার নামে কিছু নাই, বাট এই সব ওনারই নামে। মানে বেসিক্যালি ইটস অল হিজ। যা বলেছি আমি, ইটস অল হিজ। উনি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, বুঝছেন। ইটস নট 1 or 2 million, অনেক টাকার সম্পদ আছে ওনার। আর সবকিছু কিন্তু এই ধোঁয়াশা, একটা কেমন যেন সিচুয়েশন করে উনি এইগুলি করেছেন। উনি সরকারের থেকে অনেক আহ, সুবিধা নিয়েছেন। আপনার ইভেন আওয়ামী লীগ সরকার থেকে উনি সুবিধা নিয়েছেন। সো ইউনো, ল্যান্ডস গুলি নিয়েছেন, যে এই কাজ করব, অমুক করতে হবে, এখানে স্কুল বানাবো, সেই করব, কিন্তু কিছুই করে না। এখন শুনেছি নাকি ওই ল্যান্ডস গুলি উনি ওইভাবে বিক্রি করে দিতে চাচ্ছেন। তো দিস থিংস আর দেয়ার। আর আমার কি, দেশের সামনে তো আমি এনেছি, সরকার এখন দেখুক। সরকারকে তো পাঠিয়েছি, ইটস নট দ্যাট আমি অন্য কাউকে দিচ্ছি, সরকারকে পাঠিয়েছি, সরকার করুক না। সরকার এগুলি দেখে যদি সরকার মনে করে, লেট দ্য সরকার কাম ক্লিন এন্ড ওনার সম্বন্ধে অ্যাকাউন্টেবিলিটিটা রিস্টোর করুক। দেখা যাক কি অবস্থায় আছেন। লেট হিম বি ট্রান্সপারেন্ট, লেট হিম বি অ্যাকাউন্টেবল। অসুবিধার তো কিছু নাই। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।